সরকার পতনের শেষ দিকে আমিও তখন বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে সর্বশেষ যে তথ্যমন্ত্রী ছিল খুবই বাচাল প্রকৃতির আরাফাত, যে হিরো আলমের কাছে প্রায় হারতে বসেছিল। আর এই আরাফাত সহ একটা সিন্ডিকেট শেখ হাসিনার আশেপাশে এমন ভাবে গাইডা বসছিল যে শেখ হাসিনা পথভ্রষ্ট হয়েছিল। আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং বাচাল আরাফাত, এই তিনজন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করে আওয়ামী লীগ সরকারের পতনকে নিশ্চিত করেছিল। খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন। এই তিনজনের পরিণতি যে আওয়ামী লীগ কি করে সেটা তো আমি জানি না, তবে এখন যতটুকু বুঝতে পারছি এই প্রতিবেদন দেখার পর নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এই তিনজনের ব্যাপারে আপনাদের মন্তব্য কমেন্টে হয়তো দেখতে পাবো। আসুন দেখি চাঞ্চল্যকর প্রতিবেদন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 1 বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। দর্শক, সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন, 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগ থেকে তার সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট। সেই সঙ্গে তাদের এমন ভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায়। সেই 3 জন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। নর্থ ইস্টের প্রতিবেদনটি বলছে, শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে এই 3 জনের রহস্যজনক ভূমিকা, যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল। প্রতিবেদনটি বলছে, আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন। আর নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান, আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করছিলেন যা সামগ্রিকভাবে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলছেন, দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়টিতে তিনি অবহিত ছিলেন। দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিল। সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট লিখছে, তারা কমপক্ষে 2023 সাল থেকে বাংলাদেশে এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। ওই 3 জন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি এবং এখন তিনি তা হারে হারে অবগত আছেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে 2 রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ। একটি পক্ষ বলছে, 2018 সালে নির্বাচনে আওয়ামী লীগ টানা 3য় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। আরেকটি পরিকল্পনা পক্ষ বলছে যে সেই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছিল 2023 সালের এপ্রিল-মে মাসে, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস, দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আপনার নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে আলোচনা করছিলেন। 2022 সালের 2রা জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলা হচ্ছে যে ওই প্রতিবেদন বলছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস, যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনের কথা মনে করিয়ে দিচ্ছেন, তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার একটা অংশ বিশেষ। 2023 সালে সেপ্টেম্বরের শেষে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র শেষবার সফর করেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে। সে সময় দলের ঘনিষ্ঠ নেতাদের সাথে একাধিকবার বৈঠক করেছিল শেখ হাসিনা। তার সরকারের সামনে 6টি জটিল সমস্যার কথাও তিনি তুলে ধরেছেন, যেগুলো মার্কিন চাপ থেকে উদ্ভূত। এর মধ্যে ছিল কোয়াডে যোগদান, GOSMI এবং ACS চুক্তিতে স্বাক্ষর, আমেরিকান কোম্পানিগুলোকে 26টি তেল এবং গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান এবং উত্তোলনের অনুমতি দেওয়া, মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমার সীমান্ত সমস্যার সমাধানের মতো বিষয়। এখানে নানান তথ্য আসছে যে দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং শেখ হাসিনার প্রতি কড়া নজর রাখছিলেন যে কার সাথে তিনি কথা বলেন। 2023 সালের এপ্রিল-মে মাসে শেখ হাসিনা যখন জাপান এবং যুক্তরাষ্ট্র সফর করেন, ওয়াশিংটন ডিসিতে তিনি থাকলেন রিটস কার্লন হোটেলে, কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন। বিশাল লম্বা চূড়া এক বক্তব্য। এখানে ধাপে ধাপে আপনার কি বলা হয় যে সালমান এফ রহমানের, আরাফাতের
তারপর হচ্ছে আনিসুল হকের, তিনজনের কৌশলে আওয়ামী লীগ সরকারকে বিভ্রান্ত করা, তারপর হচ্ছে যে বড় বড় সিদ্ধান্তগুলোতে শেখ হাসিনার চোখে ছানি দেওয়া, আরো যেই মানে কলা কৌশলগুলো আছে সেখানে তারা ভূমিকা রাখছিলেন। ভারত ওই সময় শেখ হাসিনার প্রতি নাখোশ ছিল, কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফরটি কৌশলগত ভুল সিদ্ধান্ত ছিল। পত্রিকাটি লিখছে, আওয়ামী লীগ নেতারা মনে করছে শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল 8 থেকে 10 জুলাইয়ের বিপর্যয়কর চীন সফর। নির্ধারিত তারিখের একদিন আগেই তার দেশে ফেরা একটা ইঙ্গিত দিচ্ছিল যে চীন সফরে খুব বেশি কাজে দেয়নি এবং ভারতীয় বিষয়গুলোকে পজিটিভ নিচ্ছিল না শেখ হাসিনার চীনের প্রতি ঘনিষ্ঠতা। তো সব মিলিয়ে এই 3 কালপ্রিটের নামে এই মুহূর্তে আলোচনায়। এখন এই প্রতিবেদন যারা করেছে তারা ভালো জানে, আওয়ামী লীগ ভালো জানে, শেখ হাসিনা ভালো জানে যে এই 3 ব্যক্তি তাকে কতটা প্রভাবিত করেছিল। তবে আওয়ামী লীগের পতন হয়েছে একদম রুট লেভেল থেকে বিচ্ছিন্ন হওয়া, হাইব্রিডদের অস্তিত্ব তৈরি হওয়া, জুলুম, নির্যাতন, ভুয়া গুজব, মামলা, প্রশাসনকে একত্রীকরণ করে ফেলা, মানে মানুষের কথা শুনতে না পারা। এই খবর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জানে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে। এক ধাক্কায় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু অনেকটা দায় মুক্তি পেয়ে যাবে। যখন ভিপি নূরকে চিকিৎসার জন্য গতকালকে তার স্ত্রীর আবদার ছিল প্রধান উপদেষ্টার কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য, বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে, এর মাঝখানে এই চাঞ্চল্যকর তথ্য যে ভিপি নূরকে মারের পেছনে আসলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। জি, ভিপি নূরকে মারের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া। আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। না ভাই, এটা আমার কথা না, এটা হচ্ছে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা এই চাঞ্চল্যকর তিনি দাবি তুলেছেন। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের উপর হামলায় জামায়াত ইসলামী জড়িত। অভিযোগ, ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বুঝতে পারছেন কত বড় পদে থাকা একজন নেতা, নিশ্চয় ওনার কাছে গোয়েন্দা তথ্য আছে। এখন কেন জামাত এই কাজটা করছে? আমানের বক্তব্য, জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন এই আমান। সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে। ডাকসু নির্বাচনের শিবিরের জিএস এর প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা, সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে। সমাবেশে আমানুল্লাহ বলেন, ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী। তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, নির্বাচন যেন বিলম্বিত হয় সেজন্য সারা দেশে ইন্টেনশনালি মব ক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন দুপক্ষেই জামাতের লোক আছে, অর্থাৎ ভেতরে ঢুকে একটা স্যাবোটাজ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না। প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে, মানে তারা দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচন কি অবস্থা, নির্বাচনের কি অবস্থা আছে। সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গেছে। এখন নির্বাচন পেছানোর বিষয়ে কি জামাত আসলে কোনো অবস্থা নিয়েছে। জামাতের পিআর পদ্ধতি আরো বেশ কিছু জিনিস নিয়ে জামাত তাদের অবস্থান অনড় রেখেছে। এমনকি গেল 2 থেকে 3 দিন আগে জামাত ইসলামের একদম কেন্দ্রীয় পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদের মধ্যে একটা কিন্তু বৈঠক হয়েছে, আর সেই বৈঠকে নির্বাচন ইস্যুতে অনেক কথা হয়েছে। কিন্তু ভিপি নুরুল হক নূরকে মারের পেছনে জামাত ইসলাম আসলে কিভাবে জড়িত? তারা কি সেনাবাহিনীতে তাদের সদস্য আছে, পুলিশে তাদের সদস্য আছে যে তারা ফোন করে বলছে ফাড়াই ফেলো? মানে আমানুল্লাহ আমান এই যে দাবিটা করলেন, ব্রিটানি অলরেডি বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমানুল্লাহ আমানের এই মন্তব্য আসলে কতটুকু যৌক্তিক সেটা প্রশ্নের দাবিদার। নিশ্চয়ই আমানুল্লাহ আমান এই বক্তব্য ক্লিয়ার করবেন যে তিনি কিভাবে এটা শিওর হলেন। আমরাও জাতি হিসাবে জানতে চাই নূরকে পেটানোর পেছনে আসলে কারা জড়িত।